প্রিয় দর্শক, মাঝখানে একদিন বিরতির পর আবার আপনাদের কথা মানে দর্শকের কথা নিয়ে হাজির হলাম। আজকেও আমি একাধিক কন্টেন্ট থেকে এই কমেন্টগুলো নিয়েছি। আপনারা বুঝবেন কোনটা কোন কমেন্ট থেকে, কোন কন্টেন্ট থেকে নেওয়া হয়েছে। প্রথম যে কমেন্টটা পড়ছি লিখেছেন মিস্টার রেজাউল করিম। তিনি লিখেছেন যে আপনি এখন দর্শকের কথা নিয়মিত করেন, এজন্য ধন্যবাদ। তবে আজকে 3 থেকে 4 বছর আপনার কন্টেন্ট দেখি, আমার কমেন্টটা পড়বেন আশা করি। ডিএমপি কমিশনারের সাথে সাধারণ মানুষের তুলনা চলে না, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী আইন মেনে চলেন। যাক, আপনি আজকের প্রথম প্রধানমন্ত্রী সুনাম করলেন। দেখেন ভাই, আমি আসলে যে কথাগুলি বলি তার মাধ্যমে কার সুনাম হয় অথবা কার সমালোচনা হয়, এটা আসলে আমি বলার সময় খেয়াল করি না। আমি ঘটনার প্রেক্ষিতে মন্তব্য করি। কোনোটা একজনের প্রশংসা হয়ে যায় ওই মন্তব্যের কারণে, কারণ কোনো ঘটনা যখন ঘটে তার পেছনে হয়তো কারো পজিটিভ রুল থাকে, কারো নেগেটিভ রুল থাকে। যার নেগেটিভ রুল থাকে উনি নিজেকে আক্রান্ত মনে করেন, আর যার পজিটিভ রুল থাকে তার সম্পর্কে যখন বলি তখন উনি মনে করেন হয়তো, অথবা ওনার যারা ভক্ত তারা মনে করেন যে ওনার প্রশংসা করলাম। আসলে প্রশংসা অথবা সমালোচনা করা, ওইভাবে নিন্দা করার দায়িত্বটা আসলে আমি কখনো ভাবি না এবং নিই না। দ্বিতীয় মন্তব্যটা লিখেছেন মাহবুবুর। তিনি লিখেছেন, মাসুদ ভাই শুভেচ্ছা নেবেন। আমি ফ্রান্সে বসবাস করি 17 বছর। এদেশে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের গাড়ি সকল প্রকার সিগন্যালের বাইরে। এই 3 ধরনের গাড়ি সাইরেন বাজানোর সাথে সাথে অন্যান্য সব ধরনের যানবাহন সাইড দিবে এবং লাল বাতি অমান্য করে। এই কথাটা ঠিক ভাই, আমি অস্বীকার করি না। আমি বুঝতে পেরেছি। আমি যে ওই ডিএমপি কমিশনের একটা ঘটনা নিয়ে বলেছিলাম যে উনি এটা না করলেও পারতেন, ওই আইনটাকে উনি চেঞ্জ করেছেন অথবা লঙ্ঘন করেছেন অস্থায়ী আইনে, এই অজুহাতে। আপনি সেই প্রসঙ্গে বলেছেন, কোনো সন্দেহ নেই, আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, এই অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস অথবা পুলিশের গাড়ি যখন নাকি নর্মালি যাবে, মানে কোনো আগুন ধরেনি, কিন্তু ফায়ার সার্ভিসের একটা গাড়ি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, তখনও কি সে ফ্রান্সে সিগন্যাল ভাঙে? অথবা একটা অ্যাম্বুলেন্স, খালি অ্যাম্বুলেন্স যাচ্ছে, ভেতরে কোনো রোগী নেই, অথবা পুলিশের গাড়ি, তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে না, মানে একজনকে দুর্নীতিবাজ অথবা একজন সন্ত্রাসীকে ধরার জন্য তারা যখন দৌড়ে যায়, রাশ করে, সাইরেন বাজায়, যদি এরকম অবস্থা না হয়, নর্মাল টাইমেও কি সে সিগন্যাল ভাঙে না। যখন সে এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন ওই 3টা বিভাগই কিন্তু তাদের গাড়ির উপরে সাইরেন বাজিয়ে যায়। ওটা একটা অ্যাবনর্মাল টাইম, ওটা একটা জরুরি অবস্থা। আমি যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করেছিলাম তখন ওনার গাড়িতে সাইরেন বাজতেছিল না, কাজে ওটার সঙ্গে এটা মেলানোর কোনো প্রয়োজন নেই। এই মন্তব্যটা একটু বড়, তো পড়ি। শাহ আলম সাহেব লিখেছেন, উনি আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। মাসুদ ভাই, আমার মনে হয় এই দেশের যোগাযোগ ব্যবস্থা কখনো ঠিক হবে না, বিশেষ করে শহর ও উপশহর এলাকায়। আমি দীর্ঘ 23 বছর সৌদিতে ছিলাম। সৌদিতে যাওয়ার আগে যে অবস্থা শহরে দেখেছিলাম তার 10% অগ্রগতি হয়নি। আমি চট্টগ্রামের লোক, তাই চট্টগ্রাম নিয়ে 2টো উদাহরণ পেশ করছি। 1, চট্টগ্রামের সবচাইতে ব্যস্ততম এলাকা নিউ মার্কেট ও এর আশপাশ। এই এলাকার প্রধান সড়ক 3 লাইন ও বাকিগুলো 2 লাইনের। এরপর রয়েছে হাঁটার জন্য ফুটপাত, অথচ এই ব্যস্ততম রাস্তার ফুটপাত ও রাস্তার 1 লাইন সম্পূর্ণ হকারদের দখলে। বাকি 2 লাইনের একটিতে গাড়ি পার্ক ও যাত্রী ওঠানামা করে, বাকি শুধু একটি লাইনে কোনো প্রকারের যানবাহন চলে। 23 বছর আগে যা দেখেছি এখনও তাই। 2, এই দেশের সবচেয়ে পর্যটন স্থান কক্সবাজার। আপনি কখনো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটিতে যাতায়াত করলে দেখবেন কতটা ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি। ওই যে 23 বছর আগে যা দেখেছিলাম তাই রয়ে গেছে। ভাই, আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে এই উপলব্ধি করলাম। আপনার উপলব্ধি কী? ভাই, আমারও উপলব্ধি একই। আপনি যে কথাগুলি বলেছেন আমি 2টো জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, মানে 2-1বার অভিজ্ঞতা আছে আমার। যা বলেছেন আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। প্রশ্ন হচ্ছে, এই রাস্তাগুলো যাদের ঠিক রাখার কথা, দেখার কথা, ওনারা কি করছেন? আমরা কিন্তু ওনাদেরকে বলছি, ভাই আপনারা প্রবলেমটা কী এটা আপনারা জানেন। যদি প্রবলেমই জেনে যান তাহলে সলিউশন করতে কেন সময় নিচ্ছেন?
এই জিনিসটা আপনাদের ভাবনার জন্য রইল। এরপরের কমেন্টটা লিখেছেন কাজী ইলিয়াস কল্লোল। তিনি লিখেছেন কথিত আছে 24-এর গণ অভ্যুত্থান আওয়ামী লীগের দুর্নীতি উন্মোচন করেছে, কিন্তু 24 সবচেয়ে বেশি উন্মুক্ত করেছে জামায়াত ও তাদের ভূমিকা, উন্মোচন করেছে মাদ্রাসাগুলোর ন্যাক্কারজনক কার্যকলাপ। 24-এ সবচেয়ে বড় ক্ষতি করেছে ইসলামের চেতনাকে। ইসলামের নামে সর্বাধিক মানবতা বিরোধী অপরাধ হয়েছে। আপনি যে কথাগুলি বলেছেন না, আপনি প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যায় এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু তুলে এনেছেন। আমি আশা করব এই বিষয়গুলো নিয়ে আমার দর্শক যারা আছেন আপনারা ভাববেন যে এই কাজী ইলিয়াস কল্লোল যে কথাগুলি বলেছেন এই কথাগুলো আসলে মানে মর্মবাণীটা কী। মোহাম্মদ সজীব লিখেছেন আসসালামু আলাইকুম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আপনার ভিডিও 5 আগস্টের পর থেকে আমি নিয়মিত দেখি, কিন্তু আমি প্রায়ই কমেন্ট করি, কিন্তু একদিনও কমেন্টের উত্তর পাইনি। এটা কি আমার সাথে বৈষম্য নয় মাসুদ কামাল স্যার? সরি ভাই, আপনারটা কেন আসেনি আমি জানি না। আমি তো আসলে নাম দেখে কমেন্ট পড়ি না, আমি কমেন্ট পড়ি সাবজেক্ট দেখে। আপনি যদি এরকম গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্ট আলোচনা করেন, অবশ্যই আপনার কমেন্ট আমরা পড়ব। এবং আপনারা দেখছেন নিশ্চয়ই এখন আমি নিয়মিত কমেন্ট পড়া শুরু করেছি। তো এভাবে নিয়মিত কিছুদিন পড়তে থাকলে আমার ধারণা সবার কমেন্টে মোটামুটি একবার করে পড়া হয়ে যাবে। সোহেল রহমান লিখেছেন আরেকটা কথা, যারা রাশিয়ায় যায় তারা জেনে বুঝেও যায়, প্রধান কারণ হলো অতিরিক্ত লোভ। এই কমেন্ট উনি করেছেন যে রাশিয়ায় আমাদের যুবকদের পাঠানো নিয়ে, সেখানে যে যুদ্ধে তাদেরকে জোর করে পাঠানো হয়, এই যে বিষয়গুলো অনেকে বলে বিক্রি করে দিচ্ছে, এই বিষয়গুলো নিজে কন্টেন্ট করেছিলাম সেই প্রেক্ষিতে। তো এই কথা আপনি যেটা বললেন এটা আমি ঠিক জানি না, কারণ আমি যতটুকু জানি যারা যায় সবাইকে অন্য কাজে লোভ দেখিয়ে নিয়ে যায়, কিন্তু যুদ্ধে যাবে কি না এই জন্য কাউকে নেয় এটা আসলে আমার জানা নাই। যেহেতু আপনি বলছেন নিশ্চয়ই এটা ভেবে দেখা যাবে। এই ধরনের আরও একটা মন্তব্য হলো, স্যার আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আলোচনা করার জন্য। স্যার আমার ভাগিনা দালালের ফাঁদে পড়ে গত 2/4/26 মানে এই বছরের 2 এপ্রিল তারিখ রাশিয়া গেছে। এতদিন যোগাযোগ ছিল, কিন্তু গত 10 দিন ধরে আর কোনো যোগাযোগ নাই। তাহার সাথে 5 জন গিয়েছিল, 4 জনই মারা গেছে। রাশিয়ার সেনাবাহিনীর সাথে ইউক্রেন বর্ডারে থাকে। তো আমি যে কথাটা বলেছি ওইটাই, এটা আরেকটা ঘটনা। মুমিন লিখেছেন মন্ত্রী মিনিস্টারদের পা না চেটে অন্য দেশের হয়ে যুদ্ধ করা ভালো, অন্তত পরিবারটা বেঁচে যাবে। আপনাদের এখানে আছে চেতনা ব্যবসা, এবং এই চেতনাকে মাঠে জমিয়ে রেখেছেন আপনাদের মতো মানুষ। ভাই মুমিন সাহেব, আমি আপনার অভিযোগকে একদমই গ্রহণ করলাম না। আপনি বলেছেন হয়তো আপনি একটু ক্ষোভে রাগে এই কথাগুলো বলেছেন, কিন্তু আপনি আমাকে বলেন যে অন্য দেশের হয়ে যুদ্ধ করে জীবন দেওয়া, এটা কেউ চায় না ভাই। আমাদের এখানে যারা গেছে কাউকেই বলা হয়নি। একটা লোক আপনি দেখান যার ফ্যামিলি জানে যে দালাল যখন তাদেরকে নিয়ে গেছে তাদেরকে বলেছে তোমাদের কিন্তু যুদ্ধে যেতে হবে, এই ধরনের বলে নিয়ে গেছে, আপনি একটা উদাহরণ দেখান ভাই। আপনি যেটা বলতেছেন আপনি রাগের থেকে বলতেছেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের মন্ত্রী মনিষ্ঠদের পাচাটা ঠিক না, তাহলে স্বাধীনভাবে কিছু করেন, অন্য কোনো দেশে যান, কিন্তু অন্য দেশে যুদ্ধ করা ভালো এই কথাটা বলেন না ভাই। আপনার পরিবারে কেউ যদি এরকম যেত, যদি এরকমভাবে তাকে হারাতেন, তাহলে আপনি বুঝতে পারতেন এটা কত বেদনার ব্যাপার। মোহাম্মদ নুরুল আমিন লিখেছেন মাসুদ কামাল ভাই, সেখানে 1 বছরের কন্ট্রাক্টে যায়, 2 মাস অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়, 1 বছর চাকরি করার পর যদি বেঁচে ফিরে আসে তাহলে বাংলাদেশি মুদ্রায় 1 কোটি টাকার উপরে পাবে। আসলে আপনি যেভাবে বলছেন আমার মনে হয় সেটা পুরোপুরি সঠিক নয়, কারণ আমার নিজের ছেলেও রাশিয়াতে লেখাপড়া করে এবং সে এ পর্যন্ত আরও কয়েকজন ছেলে মেয়েকেও নিয়েছে স্টুডেন্ট ভিসায়। আমার ছেলের কাছ থেকে আমি জেনেছি রাশিয়ার সরকার কাউকে যুদ্ধে যেতে বাধ্য করে না, যারা যায় তারা নিজেরাই অর্থের লোভে পড়ে যায়। দেখেন আপনি যেটা বলেছেন আপনার ছেলে কিন্তু যায়নি, খেয়াল করেন আপনার ছেলে কিন্তু যায়নি। বলবেন যে আমার অর্থের লোভ নেই, হ্যাঁ লোভ নেই, কিন্তু যারা গেছে আপনি একটা ফ্যামিলি দেখান যারা ওখানে 1 বছর যুদ্ধ করে 1 কোটি টাকা পেয়েছে, যদি দেখাতে পারেন তাহলে আপনার বক্তব্য মেনে নেব। কারণ আমি যতটুকু জানি, আমি যে কটা তথ্য পেয়েছি, যে কটা ইনফরমেশন, যে কটা ঘটনা কেস স্টাডি আমি
পেয়েছি সবাই বলছে তারা প্রতারিত হয়ে গিয়েছে। আমার পরিচিত একজন আমারই এলাকার লোক, সে ওখান থেকে ফিরেও এসেছে, সেও বলেছে যে আমি প্রতারিত হয়ে আমাকে জোর করে নিয়ে গেছে, আমি জানতাম না যে আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এটা লিখেছেন শওকত আলী মজুমদার। মাসুদ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কয়েকটি কমেন্ট করলাম। ভাই, শত শত প্রবাসী আছে, এদের মাসের পর মাস কাজ নেই, থাকার জায়গা নেই, খাবার পাওয়া মনে হয় সোনার হরিণের মতো। এমনকি যারা প্রকট সমস্যায় রয়েছে তারা কোনো সাহায্য পাচ্ছে না, এমনকি অনেকের আইডির মেয়াদ নেই, এই জন্য দেশেও যেতে পারতেছে না। আর সরকার শুধু চিন্তা করে প্রবাসীরা বাঁচুক আর মরুক, তা জানার দরকার নাই, যেন বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠায়, এটাই সরকারের কাজ। ভাই, আপনি প্রবাসীদের নিয়ে দু একটা ভিডিও দেন, এটা আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। শওকত আলী সাহেব, আপনার এই খবরটা আপনি কোন দেশ থেকে লিখছেন এটা জানা থাকলে হয়তো আমার জন্য ভালো হতো, কারণ যেহেতু আপনি বিষয়গুলো দেখেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এরকম যারা আছেন তাদেরকে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি তাদের নিয়ে তাদের বাস্তব যে অবস্থাটা, দুরবস্থাটা, সেটা তুলে ধরব। এবং কেবল আপনি না, যারা এই অনুষ্ঠান দেখছেন, যেখানে যত প্রবাসী আছেন, যদি আপনাদের পরিচিতর মধ্যে কোনো প্রবাসী থাকেন যারা কষ্টে আছেন, সমস্যায় আছেন এবং কী সমস্যায় আছেন সেটা যদি আমাকে জানান, আমি নিশ্চয়ই এটা নিয়ে আরেকটা ভিডিও করব। ইঞ্জিনিয়ার আরিফ আহমেদ লিখেছেন, উনি অনেক বড় একটা কমেন্ট করেছেন, পুরোটা আমি আসলে পড়বো না, অতটা পড়া সম্ভব না, আমি শুরু থেকে দুটো প্যারা পড়ছি। আমি আপনার ভিডিওগুলো নিয়মিত ইউটিউবে শুনি, বিভিন্ন বিষয়ে আপনি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেন, যা আমার খুবই ভালো লাগে। কিন্তু একটি বিষয়ে আমাকে খুবই ভাবায় এবং আতঙ্কিত করে, সেটি হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার প্রকাশ্যের সমর্থন আছে বলে আমার মধ্যে ধারণা তৈরি হয়েছে। আপনি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারত সরকারের সরাসরি সংশ্লিষ্টতার পক্ষে উত্থাপিত বিভিন্ন যুক্তি ও প্রমাণ নিয়ে আপনার ভিডিওগুলিতে কোনো আলোচনা করেন না। আপনি ভারতের সমালোচনা করেন না, ভারতীয় আধিপত্যবাদেরও সমালোচনা করেন না, এমনকি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগেরও কোনো সমালোচনা করতে দেখা যায় না। আরও আছে অনেক কিছু, আমি এটুকু বলি আপনাকে। আওয়ামী লীগের সমালোচনা আমি করি না, এটা যদি আপনি বলেন তাহলে বলবো যে আপনি আসলে আমাকে খুব রিসেন্টলি দেখা শুরু করেছেন। এবং এই রিসেন্টলি সময়ের মধ্যেও আমি আওয়ামী লীগের প্রচুর সমালোচনা করি, আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করি, অনেকবার করেছি। এবং আওয়ামী লীগের শাসনামলে যখন কেউ কথা বলতে ভয় পেত, তখনও যে দু চারজন লোক আওয়ামী লীগের সরকারের, আওয়ামী লীগের শাসনের সমালোচনা করত, আমি দাবি করি আমি তাদের মধ্যে একজন। যদি বিশ্বাস না হয়, 2024-এ আপনি আমার ইউটিউবেই পাবেন, পিছন দিকে যান, আমার চ্যানেলে গেলে আপনি পাবেন, 2024-এর আগের ভিডিওগুলি দেখেন, বুঝতে পারবেন। আর ভারত নিয়ে যে কথাটা বললেন, অত দূর যাব না। এই সপ্তাহে, গত এক সপ্তাহে ভারত নিয়ে আমার দুটো কন্টেন্ট আছে। গতকালকে একটা করেছি, আপনারা যদি চান সেটাও দেখে নেন। গতকাল যে কন্টেন্টটা করেছি এটা কিন্তু পুশব্যাক এটা নিয়ে করেছি। দেখেন আপনি, এটা শিরোনামই ছিল যে পুশিন, ভারত আসলে কি চায়। দেখেন আমার পরে নিয়ে এটা কী, এটাকে ভারতের প্রশংসা করলাম নাকি সমালোচনা করলাম, মাত্র গতকালকে কিন্তু। আর আরেকটা 3 তারিখে করেছিলাম, এই মাসেরই 3 তারিখে, আজকে 7 তারিখ, মাত্র 4 দিন আগে। সেখানে ছিল যে হাদি হত্যা নিয়ে, যে হাদি হত্যা ভারত জানে অনেক কিছু, আমি করি না। আপনাকে কে বললো? একটু দেখেন, দেখলেই বুঝবেন। আমার কাছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সমালোচনা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু একটু আমাকে স্টাডি করে তারপরে সমালোচনা করেন। কারণ আমাকে যদি হুট করে একটা সমালোচনা করেন, যদি স্টাডি না করে করেন, তাহলে কি হয়, ওই সমালোচনাটা ভুল প্রমাণিত হয়, মানুষ মনে করে যে তাহলে আমি বোধহয় ঠিক আছি। আমারও ভুল আছে, আমাকে স্টাডি করে যদি আমার ভুলগুলো ধরে দেন, এতে আমার একটু উপকার হয়। এবং যারা দর্শক থাকেন তারাও বুঝতে পারেন যে আমার ঝামেলাগুলি কোথায় হচ্ছে এবং সেগুলির থেকে আমি উত্তরণের চেষ্টা করছি কিনা। আপনি অনেক বড় একটা মন্তব্য করেছেন, অনেক লম্বা লেখা, সম্পূর্ণ পড়তে পারলাম না, দুঃখিত, কিন্তু মন্তব্যটা করেছেন বলে আপনাকে প্রতি কৃতজ্ঞতা আমার। এরপরে মন্তব্যটা লিখেছেন শাহনাজ আক্তার। আসসালামু আলাইকুম স্যার, সবসময় তো রাজনীতি নিয়ে কথা বলেন, এবারে একটু ভিন্ন প্রসঙ্গ, সেটা হচ্ছে কালের কণ্ঠ একটা সাক্ষাৎকার আপনি বলেছিলেন মুভির পাশাপাশি ফুটবল পছন্দ করেন। তাই জানতে চাওয়া, জুন মাসের 12 তারিখে যে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, আপনি কোন দলে সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এবং আপনার মতে এবার কোন দল বিশ্বকাপ নিবে? আশা করি দর্শকদের কথা অনুষ্ঠানে আপনি এটা ক্লিয়ার করবেন।
যদিও আর্জেন্টিনার সমর্থকরা আমাদেরকে 7 আপ বলে, তা তো আমাদের কোনো অসুবিধা নাই, কারণ আমাদের মতন তো আর তাদের 5টা কাপ নেই। আমি আপনাকে একটা কথা বলি, বোঝা যাচ্ছে আপনি ব্রাজিলের সাপোর্টার, কারণ আপনি 2টো ব্রাজিলের পতাকাও দিয়েছেন এখানে, খুব ভালো। আমাদের দেশের মানে সমর্থকদের মধ্যে প্রধান 2টা দল হলো ব্রাজিল এবং আর্জেন্টিনা। ম্যাক্সিমাম লোক এই 2টো দলকেই সাপোর্ট করে, এটা ভালো। অনেকে আবার জার্মানিকে করে। বাট আনফর্চুনেটলি এই যে 3টা দলের নাম বললাম না, আমি কেন সাপোর্ট করি আমি নিজেও জানি না। আমি এই 3টা দলের কোনোটাকে সাপোর্ট করি না, আমি অন্য একটা দলকে সাপোর্ট করি। এবং সেটা শুনলে আপনি হাসবেন, অনেকে হাসে, কিন্তু আমি করি। কেন করি এই ব্যাখ্যাটা আমি আগামী অনুষ্ঠানে দেব। বাট আপনারা বরং চেষ্টা করেন, অথবা যদি কেউ বলেন, ধারণা করার চেষ্টা করেন যে আমি কোন দলকে সাপোর্ট করতে পারি। এই দলটা গত কয়েকটা বিশ্বকাপের মধ্যে, ধরেন গত 4-5টা বিশ্বকাপের মধ্যে একবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবং কোয়ার্টার ফাইনালে উঠেছিল বলে তখন আমি বাংলা ভিশনে চাকরি করতাম। আমি আমার বাংলা ভিশনের নিউজ টিমের প্রায় সবাইকে কিন্তু খাইয়েছিলাম আনন্দের জন্য যে আমার দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার মানে বুঝতে পারছেন, আমার দলটা কোয়ার্টার ফাইনালে উঠলে আমি খুশি হই, আর বেশি দূর যাওয়া লাগে না। যাই হোক, তারপরে ওই দলটাই করি। কোনটা এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা দেখি আইডিয়া করতে পারেন কিনা। এর পরবর্তীতে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে, আগামীতে আমি এটার নামটা বলবো এবং আলোচনা করব। এই কমেন্টটা করেছেন রূপায়ণ বড়ুয়া। তিনি বলেছেন, মাসুদ কামাল ভাই, আপনার ভিডিওগুলো যত দেখি ততই ভালো লাগে। কারণটা হলো আপনি সমস্যার কথা বলেন, আবার সমাধানের রাস্তাও দেখিয়ে দেন। এবার মানা না মানা একান্তই ওনাদের ব্যাপার। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আসসালামু আলাইকুম। সৈয়দ রেজা লিখেছেন, আগে আপনি এত সুন্দর করে সালাম দিয়ে শুরু করতেন, এখন করেন না, মনে হয় কোনো পরিবর্তন হয়েছে। আমি এটাও আপনাকে একটু বলি, আমি সালাম দিয়ে শুরু করি না, এটা আপনি কোথায় পেলেন? আমার চ্যানেলে যান, আমার অনেক ভিডিও আছে, কোন ভিডিওটা আমি সালাম দিয়ে শুরু করিনি এটা একটু আমাকে বের করে দেখান। ভাই আমি সালাম দিয়ে শুরু করি। আমি বুঝতে পেরেছি আপনি কী বলতে চাচ্ছেন, সেটা আমি একটু বলি। আমার ভিডিও অনেকে চুরি করে নিজেদের মতো করে ছাড়ে, এবং সেখানে তারা তাদের চ্যানেলে আমার ভিডিওটা চুরি করে নেয়, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়, এবং আমার এখান থেকে কেটে কেটে তারা প্রচার করে। সেখানে তারা সালামটাকে কেটে দেয়। তো সেখানে তো আমার কিছু করার নেই, আমি কি করব? হ্যাঁ, আমি ওগুলোকে পারি, ওগুলোকে আমি ওগুলো স্ট্রাইক দিতে পারি। স্ট্রাইক দিলে তাদের একটা বন্ধ হয়ে যাবে, এবং এখানে ওই ভিডিওটা না, ওদের চ্যানেলটাও আমি বন্ধ করে দিতে পারি। কিন্তু আমি দেই না এই কারণে যে আমি ভাবি কি, যে ওনারা যদি কিছু একটা করে খায়, যদি কিছু টাকা পয়সা পায়, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তো ওনারা পাক, এই জন্য আমি হাত দিই না। কিন্তু যারা এরকম করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাই যদি আমারটা আপনারা নেন, পুরোটা নেন, কিন্তু আমারটা যে খণ্ডিত করে বিকৃত হেডলাইন করে ওরকম করবেন না। আমি একজনকে দায়িত্ব দিচ্ছি খুব শিগগিরই, যে যারা যারা নাকি নিজেদের মতো করে হেডলাইন দেবে, এবং হেডলাইনের সঙ্গে যদি আমার ভেতরের তথ্যের কোনো মিল না থাকে, অথবা তারা যে থাম্বনেল দিবে সেখানে যদি উত্তেজক কথাবার্তা লেখে যার সঙ্গে আমার কোনো মিল নেই, আমি সেগুলোকে স্ট্রাইক দেবো এরপর থেকে। তখন আমার কাছে প্লিজ কান্নাকাটি করবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকের দর্শকের কথা। আপনারা ভালো থাকবেন। আমরা চেষ্টা করব, এবং চেষ্টা করতেছি, এ পর্যন্ত পেরেছি, যে প্রতিদিন না হলেও মোটামুটি নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা চালু রাখতে। সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন তো রাখবো ইনশাল্লাহ, অথবা 5 দিনও হতে পারে।